নমস্কার, দূরদর্শন বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দেশ রামময়, যদি অত্যুক্তি না করি সারা বিশ্ব রামময়। 22শে জানুয়ারি স্বমহিমায় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। এরকমই একটি পরিপ্রেক্ষিতে দূরদর্শন বাংলায় আমরা বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এই অনুষ্ঠানের পরিকল্পনাটা একটু অন্য রকমের। নানা রকম জায়গায় নানা রকমভাবে 22শে জানুয়ারিকে সামনে রেখে শ্রীরামের বন্দনা বলুন, শ্রীরামের গাথা বলুন, সে নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আজ আমরা দূরদর্শন বাংলায় একটুখানি রাম সৈনিকদের নিয়ে গল্প করব, আড্ডা মারব, সঙ্গে থাকবে রাম সঙ্গীত। বিষয়টা একটু যদি বিস্তারিতভাবে বলি তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনারা যারা জানেন, এখন খবরের কাগজে পড়ছেন, টেলিভিশনে দেখছেন, 1984-85 সাল থেকে রাম মন্দির আন্দোলন শুরু হয়েছে। 1989 সাল থেকে তার একটা দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে, 1992 সালে তার আর একটা পর্যায়, এবং শেষ পর্যন্ত আমরা দেখছি যে 22শে জানুয়ারি একটা অন্তিম পর্যায়ে শুরু হচ্ছে। সেখান থেকে বোধহয় সারা ভারতবর্ষ, সারা দেশ একটা অন্য গতিতে, অন্য দিশাতে যাত্রা শুরু করবে। কিন্তু সেই সৈনিকরা যারা ছিলেন তাদের অভিজ্ঞতার গল্প যদি আজকে আমরা রেকর্ড করে না রাখি, আজকে যদি আপনাদের দর্শকদের সামনে আমরা তুলে না ধরি, তাহলে আগামী দিনে এগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে থাকবে। যেমন আমরা স্বাধীনতার 75 বছরে পৌঁছে গেছি। আপনারা একবারও ভেবে দেখেছেন যে আর কয়েক বছর বাদে বা কয়েকদিন বাদে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে ভারতবর্ষে এমন কোনো মানুষ নেই যিনি 1947-এর 15ই আগস্টের রাত 12টার আগে জন্মগ্রহণ করেছেন। তাই সেই গল্পগুলো যদি আমরা জেনে রাখি, তাহলে আগামী দিনে আমাদের প্রজন্মকে আমরা ঠিক বোঝাতে পারবো না যে কি ছিল সেই দিনগুলো। তাই আগামী দিনের আমাদের প্রজন্মকে রামময় করে তোলবার জন্যে আমাদের সঙ্গে আজকে সেই সমস্ত সৈনিকেরা যারা সেই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় গিয়ে পৌঁছেছিলেন, পৌঁছানোর চেষ্টা করেছিলেন নানা বাধা বিপত্তিকে উপেক্ষা করে। আমি প্রথমে পরিচয় করিয়ে দিই সেই সমস্ত কর সেবকদের সঙ্গে। এই শব্দটার সঙ্গে আপাতত আপনারা পরিচিত, কিন্তু সেই সময় খবরের কাগজের কিছু খবর ছাড়া এই কর সেবক বিষয়টির সম্বন্ধে আপনারা তেমনভাবে পরিচিত ছিলেন না। পরিচিত থাকলে অত্যন্ত নেতিবাচক জায়গা থেকে অন্তত বাংলার মানুষেরা পরিচিত ছিলেন। আজকে সেই মানুষগুলো আমাদের সামনে। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন মলয় ঘোষ, সেই সময়ের কর সেবক। তারপরে রয়েছেন পিন্টু ভট্টাচার্য। বয়স দেখে আপনারা বুঝতে পারছেন সেই সময় যৌবনের যে উন্মাদনা ছিল আজ সেটা নেই, কিন্তু স্মৃতিটা তো আছে, সেই স্মৃতিটা আমরা ব্যবহার করতে চাই। তারপরে রয়েছেন সঙ্গীতা দে, একই তার পরিচয়, কর সেবক। বাংলায় জানি না আমি এটাকে কর সেবিকা বলা উচিত কিনা, কিন্তু এরকম কোনো লিঙ্গ পরিবর্তন এই ধরনের শব্দের ক্ষেত্রে ঘটে না। এবং রয়েছেন শ্যামল দাস। আর যেটা বললাম যে এই সমস্ত কিছুর সঙ্গে থাকবে রাম গান। রাম গান না থাকলে রাম বোধহয় কোনো জায়গাতে অসম্পূর্ণ থেকে যান। আমাদের প্রধান গায়ক হিসাবে রয়েছেন বিভবেন্দু ভট্টাচার্য। আমি বিভবেন্দু বাবুকে অনুরোধ করব যে ওনার সহযোগী হিসাবে যারা রয়েছেন তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। গৌতম চৌধুরী, তালবাদ্যে রয়েছেন পলাশ দাস এবং এফেক্টসে রয়েছেন তমাল দত্ত। খবরের কাগজের একটু স্মৃতিটা যদি আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসেন, চারিদিকে একটা গেল রব। তখন ফৈজাবাদ জায়গাটা কোথায় আমরা ঠিক জানতাম না, এমনকি অযোধ্যা জায়গাটা কোথায় সেটাও ঠিক জানতাম না। আমরা জানতাম না যে সরজ নদীটার অবস্থানটি ঠিক কোথায়, সরজ নদীর ওপারে কি আছে। কিন্তু খবরের কাগজের আমার মতো কিছু সাংবাদিকদের গল্প থেকে আপনারা জানতেন যে বিভিন্ন জায়গা থেকে, এমনকি বেনারস থেকে নাকি হেঁটে হেঁটে এই সমস্ত কর সেবকেরা অযোধ্যায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন 89-90 কর সেবায়। আমি প্রথমে একদম আমার বাঁ দিক থেকে শুরু করছি সেই গল্পটা। কোন জায়গা থেকে কিভাবে কলকাতা শহরে পরিকল্পনাটা হয়েছিল এবং আপনাদের কাছে কিভাবে জিনিসটাকে, যেটাকে বলা হয় এইভাবে শুরু করা যেতে পারে, এইখান থেকে আপনারা আটকে যাবেন, এখান থেকে এগোতে হবে, যেন মনে হচ্ছে একটা রহস্য রোমাঞ্চ।
প্রথমে খেলাধুলার মারফতে প্রথমেই তো আমরা প্রথম সনাতনী ছিলাম। তারপরে খেলাধুলার মারফত থেকে সবাই বলল বাবরি মসজিদ আমাদের না, ওখানে রামের জন্মভূমি, ওখানে রাম জন্মিয়েছিল, ওটা আমাদের দখল করতে হবে, নিতে হবে। এই জায়গার থেকে একটা উদ্বেগ আসলো যে আমাদের রাম পিতৃপুরুষেরা রাম রাম গান গাইতো, এই করতো সেই করতো। তা আমরাও রামযাত্রাও দেখেছি ছোটোবেলায়। সেখান থেকে একটা মানে আমাদের যারা বলিষ্ঠ দাদারা ছিল, যারা ছিল, তারা বললো যে যেতে হবে অযোধ্যায়। তা গেলাম। আপনি কি ওই 89, 90, 92 দুবারই গেছেন? দুবার গেছি। আমাকে একটা জিনিস বলুন, যখন মারলো, গুলি করলো, সেই সময়ও ছিলাম আমাদের, মানে 90 এর নভেম্বরে, অক্টোবরে, মানে হ্যাঁ ঠিক। আমাকে একটা জিনিস বলুন পিন্টু বাবু, আমরা তখন সাংবাদিকতা শুরু করে ফেলেছি, সাংবাদিকতা করি, আমাদের কিছু সহকর্মী সেখানে রয়েছেন, তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি কেউ নাকি বেনারস থেকে হেঁটেছেন, কেউ নাকি মানে ট্রেনগুলো সব আটকানো হচ্ছিল, বাস রাস্তা আটকানো হয়েছে, যাতে হেঁটে কেউ ঢুকতে না পারে তার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছে। এগুলো কি ঘটনা ছিল? বাস্তব ঘটনা। আমরা হেঁটে গেছি। একটু যদি আপনি বলেন যে কি। আমাদের মনে করুন এখান থেকে হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়া হলো, তখন থেকে আমাদের পিছনে আইবি ডিপার্টমেন্টের লোক ছদ্মবেশে ছিল, এবং মাঝখানে আমাদের ট্রেন থামিয়ে দিল। আমরা সেই ট্রেন কম গতি ছিল ট্রেনে, সেখান থেকে আমরা লাফ দিয়ে আমরা জঙ্গলে চলে যাই। কোথায় এটা হয়েছিল? এটা হলো ফৈজাবাদে হয়েছিল। তো তারপর থেকে আমরা যাচ্ছি, আমাদের পিছনে সবসময় লোকটা, যাতে আমরা ওখানে পৌঁছতে না পারি। সেখানে গাছলা, বড় বড় ট্রাক সমস্ত ফেলে, যাতে কোনো করসেবকরা সেখানে যেতে পারে, তার জন্য সমস্ত রাস্তা ওরা ব্লক করে দিয়েছিল। কিন্তু আমরা হেঁটে হেঁটে সেখানে গিয়েছি, এবং আমাদের সামনেই সরোজ কুমার কোঠারি এবং রাজকুমার কোঠারি, যেটা আমরাই দাহ করেছি, তার মধ্যে ওনার ইন্টারভিউ ছিল, শ্যামল দাসের ইন্টারভিউ ছিল। আমি আসছি শ্যামল বাবুর কাছে। আপনারা জানেন যে শরৎ কোঠারি এবং রাম কোঠারি, আমরা সেই বিষয় নিয়েও আমাদের এই আলোচনার মধ্যে বিস্তারিত দেখানোর চেষ্টা করব, বা এই গল্পের মাঝখানে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। খবরের কাগজে আমি আবারও বলছি যে ডকুমেন্টেশনটা খুব জরুরি হয়, তাই না পিন্টু বাবু? যে এই যে আমরা আজকে 22 তারিখের দিকে সবাই তাকিয়ে রয়েছি, কিন্তু এর পিছনে কি লুকিয়ে আছে সেই জায়গাটার একটা লিপিবদ্ধ হওয়াটা খুব জরুরি। সেটা সাদা কালোতে হোক বা আমাদের মতো এরকম টেলিভিশনের পর্দায় হোক। শ্যামলবাবু, আপনার যেটা মানে কোনো জায়গায় মনে হচ্ছে যে যদি দর্শক মনে রাখেন, তাহলে ওনার মুখটাও, শ্যামলবাবুর মুখটাও তাদের কাছে মনে থাকবার কথা, কারণ এই ঘটনাটা ঘটার পরে ওনাকে দেখা গেছে, সেটা আমার স্মৃতিতে আছে, আপনাদের স্মৃতিতে আছে কিনা জানি না। শ্যামলবাবু, আপনার অভিজ্ঞতাটা একটু দেখুন। আমরা হাওড়া স্টেশন থেকে যখন আমাদের ট্রেন ছাড়ে, আমরা যখন বেনারসে পৌঁছই, তখন আমরা বিভিন্নভাবে, আমাদের সাথে নির্দেশ ছিল যে একসাথে কেউ থাকবে না, যারা করসেবা করছি প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কেননা পুলিশ, ইউপির পুলিশ ওখানকার বিভিন্ন সজাগ ছিল, তারা যাতে আমাদের ধরে নিয়ে অ্যারেস্ট করতে পারে। কিন্তু আমাদের ধারণাই ছিল যে আমরা অ্যারেস্ট হব না, অযোধ্যা পৌঁছবো। যথারীতি সেইভাবে সেই কাজ করেছি। এবং তারপরে যখন বেনারসে আবার উঠলাম ট্রেনে, 1/2 কিলোমিটার যাওয়ার পরে ট্রেনটার গতিটা একদম স্লো হয়ে গেল, যেটা পিন্টুদা বলছিল। আমরা সেই স্লো গতিতে নেমে গেলাম, সব যারা যারা করসেবায় ছিলাম। সেখান থেকে দিক নির্ণয় করলো একজন ভদ্রলোক, হাতে একটা লোটা নিয়ে সে আগে আগে যাচ্ছে, আর আমাদের কাছে খবর এলো যে ওনাকে ফলো করো। উনি রেললাইনের নয়, গ্রামের মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছে নিয়ে, প্রায় পায়ে হেঁটে 1 কিলোমিটার আমরা হাঁটলাম। হাঁটার পরে একটা জায়গায় আমাদেরকে বললো, আপনারা এখানে বিশ্রাম করুন, যে যার স্নান করুন, যদি স্নান করতে না পারেন আপনাদের তো খাওয়া দাওয়া করে নিন, আপনাদের 1/2 ঘন্টার সময় দিলাম। এই 1/2 ঘন্টার সময়ের মধ্যেই আমরা যথারীতি, যে যেখান থেকে এসি বাংলার, সে বিহারি হোক, বাঙালি হোক, পাঞ্জাবি হোক, উড়িষ্যার লোক হোক, সে সেভাবে খাদ্য সেখানকার মানুষজন দিয়েছিলেন, এবং অতিরিক্ত সহকারে আমরা সবাই খেয়েছিলাম। ওইখানে 1/2 ঘন্টার পরে
আমরা আবার পায়ে হেঁটে চললাম। আরেকজন লোক, তখন আর সেই লোকটা ছিলেন, অন্য একজন লোক আমাদের সেই গ্রামের মধ্যে থেকে পথ দেখা থেকে নিয়ে যাচ্ছে। এইভাবে করে করে আমরা পায়ে হেঁটেছি 6 দিন, 350-400 কিলোমিটার পথ বিভিন্ন গ্রামের মধ্যে থেকে যখন যাই, ওখানকার সমস্ত মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, প্রত্যেকে তারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে। আর সেখানকার মানুষের এত অভ্যর্থনা কল্পনা করা যায় না। আমাদের খাদ্যের কোনো অসুবিধা হয়নি। এবার রাত হয়ে গেছে, রাত তখন 9টা বাজে। আমরা রাত্রিবাস কোথায় করব চিন্তায় পড়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে আমরা দেখলাম উপরে খড় দিয়ে ঘরটা বানানো, ভিতরে কি আছে আমরা জানি না, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম একটা বিরাট গর্ত, ঢপঢপ করে সেখানে লাফ দিয়ে পড়লাম। সব বুঝতে পারিনি অন্ধকারের মধ্যে। সেখানে শ্যালো পাম্প বসানো ছিল খেতে জল দেওয়ার জন্য। তো ভোর আবার সেই 4টের সময় উঠলাম, উঠে আবার সেই একই গতি, পায়ে হেঁটে পৌঁছো। তার কারণ মিলিটারি পুলিশ অযোধ্যাতে যেভাবে সাধারণ মানুষকে, ওইখানকার মানুষ প্লাস কর্সেবক, তাদেরকে তুলে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না, কোথায় ছাড়বে তারাও জানে না, যাতে কর্সেবক ওইখানে অযোধ্যায় পৌঁছতে না পারে। আমি ঠিক এই গল্পটাই চাইছিলাম আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে। দর্শককে আরেকবার আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে ভালো মন্দ যাই হোক না কেন, আপনার মনে কি আছে, এর মধ্যে রাজনীতি কতটুকু, এর মধ্যে ভক্তি কতটুকু, ভাবনা কতটুকু, দেশপ্রেম কতটুকু, সেটা নিয়ে তর্ক বিতর্কের অন্য জায়গা আছে। কিন্তু বাস্তবটা হচ্ছে একটা কঠিন অধ্যাবসায়, দীর্ঘ দিনের একটা পরিকল্পনা, ভাবনা এবং ভারতবর্ষের আত্মাটাকে খুঁজে পাওয়ার চেষ্টা। এই সব কিছু করতে 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 একটা জায়গায় এসে পৌঁছেছিল রাম মন্দির আন্দোলনের শুরুটা, অর্থাৎ 84-85 সেই সময়তে। তাই যদি এটাকে এক কথাতে কোথাও ধর্মের রাজনীতিকরণ, রাজনীতির ধর্মীয়করণ, এই জায়গাতে আপনারা সীমাবদ্ধ করেন এবং সীমাবদ্ধ করে সেটার ব্যাখ্যা করবার চেষ্টা করেন, তাহলে বোধহয় কোথাও একটা ভুল হবে। তাই আমার এই চেষ্টা, আমাদের দূরদর্শন বাংলার এই চেষ্টা। সঙ্গীতা দেবী, আপনি মানে সাধারণভাবে ধরে নেওয়া হয় পশ্চিমবঙ্গের মাটিতে যে রাম ভাবনায় আমরা ঠিক ভাবিত নই, আমরা অন্য কোনো ভাবনায় ভাবিত, অথচ আপনি একজন মহিলা, তা সত্ত্বেও আপনি কর সেবা করেছেন। তাই আপনার অভিজ্ঞতা শুরুটা কেমন? মানে অযোধ্যা যাওয়ার শুরু একদম আসলে অযোধ্যার মানে 90তে আমরা মানে দেখতে পাচ্ছিলাম সেই সময় যে ঘটনাটা ঘটলো শরৎ কুমার কোঠারি বা রামকুমার কোঠারির সঙ্গে। তারপরে এরকম হয়েছে যে সেগুলো আমরা ওই ক্যাসেট আকারে তো আমরাই নিজেরাই প্রচার করতে শুরু করলাম। আর আমাদের বাড়ির থেকেও গিয়েছিলেন, আমার জামাইবাবু গিয়েছিলেন 90-তে, তার মুখে শুনেছি সেই অত্যাচারের বর্ণনা। মানে আমরা ছটপট করছিলাম আর কি, মানে প্রতিশোধ একটা বদলা একটা তো নিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এই ছটপটানিটা তখনই আসলো যখন মানে 92-এর ওই জমায়েতটা হলো, মানে আমাদের পৌঁছতে হবে, কিন্তু আমার অনুমতি ছিল না। তার আগে আমাদের আরও কিছু প্রোগ্রামে আমি তার মানে এক মাসও হয়নি, আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম কানপুরে। তো সেখান থেকে অযোধ্যাও আমরা গিয়েছিলাম। তো সেই কারণে আমার অনুমতি ছিল না, আমার দিদির অনুমতি ছিল। তো আমি তাকে ছাড়তে গেছি, আমি আর বাবা। তো সেই সময় যেরকম একটা পরিবেশ, রীতিমতন রাজি করিয়ে উঠে গেছি আর কি। তো ওইভাবেই তো পৌঁছানোর পর তো কষ্টের জীবন যেটা শুরু হলো আর কি, ট্রেন, ঠান্ডা, সেরকম প্রিপারেশন নিয়ে তো আসিনি। তো প্রতিদিন এইভাবেই কাটতো। সকালবেলায় আমরা রামধনু গাইতাম বা ভজন করতাম, এইসবই করতাম। আর দুপুরে মানে সকালের পর থেকেই আর কি, তো ওই রসুই ঘরেই কাজটা থাকতো মূলত। এতগুলো মানুষের খাওয়া দাওয়া, রুটি করা, এগুলো তো করতেই হতো। তো এইভাবেই কাটতো আর কি। আবার রাত্রিবেলা এখানে কখনো আপনাদের মনে হয়নি, আমি সেই আলোচনাতে আসব, যেটা দীর্ঘ সময় ধরে, অর্থাৎ বলা হচ্ছে যে প্রায় 500 বছরের লড়াইয়ের একটা শেষ হতে চলেছে বা একটা কোনো ফলাফল পেতে চলেছে ভারতবাসী 22শে জানুয়ারি। আর এইখানে বলার চেষ্টা করা হয় যে রাম সে তো ভক্তির রাম, তাকে শক্তির রাম কেন করা হচ্ছে? এটা ভারতবর্ষের চরিত্রের পরিপন্থী। আমরা আমাদের এখানে বাকি বন্ধুদের নিয়ে রেখেছি, যাদের সঙ্গে রেখেছি, যারা
রামধুন আমাদের সামনে রাখবেন। আমি তার আগে আপনার কাছে একবার এই কথাটা একটু জানতে চাইব, সেটা হচ্ছে যে এই ভক্তির রাম আর শক্তির রাম, আমরা এখানে যে সমস্ত ছবিগুলো ব্যবহার করেছি এবং যে চরিত্রটাকে রামের ভারতবর্ষে পুনরুজ্জীবিত করবার চেষ্টা হয়েছে কোনো একটা নির্দিষ্ট কারণটা নিয়ে আলোচনা করবার অবকাশ এখানে নেই, কিন্তু রাম গানের মধ্যেই ভক্তি এবং শক্তি দুটোই কি মেলানো থাকে? হ্যাঁ, আসলে বাংলায় যে কৃত্তিবাসী রামায়ণের কথা আমরা জানি, সেখানে শ্রীরামচন্দ্রকে একভাবে আমরা দেখেছি এবং একই সঙ্গে সন্ত তুলসীদাসের যে রামচরিত মানস, সেখানে শ্রীরামচন্দ্রকে আমরা আরেকভাবে পাই এবং বাল্মীকি রামায়ণ তো অবশ্যই আরেক ধরনের পাই। ফলে জনমানুষের মধ্যে বিভিন্ন সময়ে কালে কালে বিভিন্ন ভাষায় যখন রামায়ণ রচিত হয়েছে বা পাঠ করা হয়েছে, সেখানে শ্রীরামচন্দ্রের যে রূপ বা যে অবয়ব বা যে ধরন আমরা পাচ্ছি, সেটা কিছু বদলে গেছে এবং তার মধ্যে আপনি যে কথাটি বললেন, ভক্তি, শক্তি, শৌর্য, বীর্য সব কিছুর কিন্তু একটা মেলবন্ধন ঘটেছে। ঠিক। তো আপনার গানের মধ্যে দিয়ে আমরা প্রথমে কোন দিকটাকে আমরা পাওয়ার চেষ্টা করব? আমি আসলে প্রথমে যে গানটি করব ওটা অবশ্যই শ্রীরামচন্দ্রের একটি সংস্কৃত বন্দনা সঙ্গীত চেষ্টা করছি। श्रीराम राम रघुनंदन राम राम, श्रीराम राम भरताग्रज राम राम, श्रीराम राम रनकार्कश राम राम, श्रीराम राम शरणं भव राम राम, श्रीरामचन्द्र चरणो मनसा स्मरामि, श्रीरामचन्द्र चरणो भजसा गृहामि, श्रीरामचन्द्र चरणो शिरसा नमामि, श्रीरामचन्द्र चरणो शरणं प्रपद्ये, माता रामो मत्पिता रामचन्द्र, स्वामी रामो मत्सखो रामचन्द्र, सर्वस्वं मे रामचन्द्र दयालु, नन्नं जाने नैव जाने न जाने, राम रामेति रामेति रमे रामे मनोरमे, सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने, श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमत समेत श्रीरामचन्द्र परब्रह्मणे नमः। राजा रामचंद्र की जय, सीतापति रामचंद्र की जय, रघुपति रामचंद्र की जय, राजा रामचंद्र की जय। भजमन करुणा निधान, सुख संपद एक धाम, भजमन करुणा निधान, सुख संपद एक धाम, शरणागत
प्रभु पूरत सब मन सुखाम भज मन करुणा निधान सुख संपद एक धाम शरणागत वत्सल प्रभु पूरत सब मन सुखाम भज मन करुणा निदान सुख संपद एक धाम मंगल सुखदायक प्रभु अखिल जगत नायक विभु मंगल सुखदायक प्रभु अखिल जगत नायक विभु अंतरयामी अविकल अंतरयामी अविकल निरगुण कर चतुर ध्यान भज मन करुणा निधान सुख संपद एक धाम शरणागत वत्सल प्रभु पूरत सब मन सुखाम भज मन करुणा निधान भज मन करुणा निधान भज मन करुणा निधान सुख संपद एक धाम। আমরা যারা মূর্তি পূজায় বিশ্বাসী সেখানে একটা মূল মন্ত্র হচ্ছে যে আমরা প্রতীকটাকে সামনে রেখে আমাদের ঈশ্বর সাধনা করি। আমাদের যে কোনো ধরনের সাধনার মূর্তি একটা প্রতীক। যারা রাম মন্দির আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, যারা রাম মন্দির আন্দোলনের ভাবনাটার মূলে ছিলেন, যদি সেই জায়গা থেকে আপনারা গবেষণাটা শুরু করেন তাহলে দেখবেন যে তাদের ভাবনার মধ্যে এই রাম মন্দিরের প্রতীকটাকে সামনে রেখে ভারতবর্ষের গতিপথ বদল করবার একটা প্রচেষ্টা ছিল। গতিপথ বদল হয়েছে, মানুন বা না মানুন। যারা পশ্চিমবঙ্গে একসময় মনে করতেন যে ওটা ইট পুজো, যারা পশ্চিমবঙ্গে একসময় মনে করতেন যে ওটা জল পুজো, তারা হয়তোবা বাস্তবের সেই দৃশ্যগুলো দেখেননি যে দৃশ্যগুলো এই মানুষগুলো দেখেছেন। তারা বাস্তবে হয়তো সেই দৃশ্যগুলো দেখেননি যে সেই ইট পুজোর লরিতে যে মানুষটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ইটটা বয়ে নিয়ে এসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সেই মানুষটার পা ছোঁয়ার জন্যে আপনারই কোনো মা ভাই বোনেদের কি উন্মাদনা ছিল সেই সময়। এই কথাগুলো বলছি এই কারণে যে আজ যখন একটা জায়গায় এসে পৌঁছচ্ছে 22শে জানুয়ারিতে এই দীর্ঘদিনের একটা অধ্যাবসায়, দীর্ঘদিনের এই প্রচেষ্টা, তা সেখানে সেই ইতিহাসগুলো জেনে রাখাটা খুব জরুরি। আর সেই ইতিহাসের একটা অংশ হচ্ছে রাম কোঠারি আর শরৎ কোঠারি। যখন এই ঘটনাটা ঘটে এবং আমরা জানতে পারি সাংবাদিক হিসাবে যে তারা কলকাতারই মানুষ, এই কলকাতারই বড়বাজারে তারা থাকতেন, তারা গিয়েছিলেন কর সেবা করতে, সেখানে পুলিশের গুলি, তারা নিহত হয়েছেন এবং সেখানে তাদের দাহকার্য সম্পন্ন হয়েছে। আমরা পৌঁছেছিলাম তাদের বাড়িতে। সেই সময়তে আমি আমার কথা বলছি, তখন তাদের আজকে রয়েছেন তার দিদি, কিন্তু তখন তাদের বাবা মা বা কাকা ছিলেন, খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তাদের কাকা। আমি শ্যামলবাবু যদি ভুল না বলে থাকি, তো হ্যাঁ ঠিক দিদির বিয়ে ছিল এবং আমরা খবর করেছি, আমাদের মতো করে খবর করার চেষ্টা করেছি। এবং আজকেও যখন আমরা এই অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানের একটা অংশ হিসাবে দিদির সেই দিনের স্মৃতিচারণা, সেই সময়কার স্মৃতিচারণা, এই সব কিছুই আমরা আপনাদের দেখাবো বলে তুলে নিয়ে এসেছি। এবং
শুধু তাই নয়, সেই দিদি আনুষ্ঠানিকভাবে 22 তারিখের অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হয়েছেন। আমরা আমাদের সেই আলাপ আলোচনা একবার দেখে নিই এবং দেখে নিই তারপর আবার ফিরে আসব আমাদের এই আড্ডায়। দাদাদের অনেক কথা মনে পড়ছে। দাদারা যখন শাখার জন্য বেরোতো, ওরা আরএসএস এর স্বয়ংসেবক ছিলেন, যখন ওরা শাখার জন্য বেরোতো ওদের 1 মিনিটও দেরি করাটা পোষাবে না, শাখা একদম সময় মতন পৌঁছতেই হবে। আর কেউ আসুক আর নাই আসুক, একা যে ওখানে ধ্বজ প্রণাম করতেই হবে, এইরকম ওদের একটা শ্রদ্ধা ছিল। ওই শ্রদ্ধাটা নিয়ে যখন রাম মন্দিরের আন্দোলন চালু হলো, সব থেকে আগে শিলা পূজনের প্রোগ্রাম হলো। শিলা পূজন ঘর ঘর যে গলি মহল্লাতে সব জায়গা যে শিলা পূজন করতে হবে, লোকদের থেকে করাতে হবে, যে सिर्फ 1.25 रुपया चढ़ाया जाएगा, কারো কাছ থেকে বেশি টাকা নেওয়া যাবে না, 1.25 रुपया चढ़ाया जाएगा, ऐसा এরকম যেটা আহ্বান ছিল। ওরা ওই শিলা নিয়ে সব জায়গা ঘুরেছেন, ওদের যা ক্ষেত্র দেওয়া হয়েছিল ওরা ওই শিলা পূজন সব জায়গা করিয়েছেন। তখন শিলা পূজনের একটা বড় আয়োজনও হয়েছিল, তাতে আমার মা বাবা দুজনকেও যজমান রাখা হয়েছিল, ওরা ওই পূজনে বসেছিলেন। ওইটা করার পরে যখন নেক্সট ইয়ার আবার রাম মন্দিরের আহ্বান হলো, রাম জ্যোতি পূজনের প্রোগ্রামটা নেওয়া হলো। রাম জ্যোতি পূজনের প্রোগ্রামের সঙ্গে সঙ্গে রাম কার সেবার জন্যে অযোধ্যা যাওয়ার একটা আহ্বান হলো। তো ওরা রাম জ্যোতি পূজন প্রত্যেক ঘরে ঘরে জ্যোতি দিতে হবে, ওই পূজনটা করিয়েছেন। আমাদের বাড়িতেও জ্যোতি রেখেছেন, যে এই জ্যোতিটা যতদিন কার সেবা না হয় এই জ্যোতিটা রাখবেন, এরকম একটা সংকল্প নিয়েছেন। আর যখন কার সেবার জন্যে যাওয়ার কথা হলো, দুই ভাই নিজের নামটাকে সংগঠনকে দিয়েছেন যে আমরা ওখানে যাব। এবার সংগঠন বলল যে আপনাদের দুজনের মধ্যে একটা লোকই যেতে পারবে, কেন একটা বাড়ি থেকে একটা লোক, একটা ঘর থেকে একটা লোক। এরকম যখন কথা হলো, বড় দাদাকে বলা হলো যে তুমি বড় আছো, তুমি এখানেই থামো, এখানেই থাকো। তখন বড় দাদা বলছেন না, রামের কাজে রাম তো যাবে, এটা আমার বড় দাদার একটা বক্তব্য ছিল। তখন ছোট দাদাকে বলা হলো যে তুমি এখান থেকে যাও, তুমি তো ছোট আছো। তো বলছে না, যেখানে রাম যাবে ওখানে লক্ষণ যাবে। এই কথাটা বলে সংগঠনের প্রত্যেকটা লোকদের মুখটা বন্ধ করে দিল। তারপরে বাড়িতে এসে বাবার সঙ্গেও কথা হলো। আমার তখন 13 ডিসেম্বরের বিয়ে ঠিক করা ছিল। তো বাবা বললেন যে তোমরা দুই ভাই চলে গেলে আমার তো খুব অসুবিধা হয়ে যাবে, কি করে আমি কাজ করব, বিয়েটা একদম মাথার উপরে আছে। তখন দাদা বলল যে বাবা আপনি চিন্তা করবেন না, যেদিন আমরা ওখানের কাজ সম্পন্ন করে দেব, আমরা দু ভাই ওখানে যখনই ট্রেনটা নর্মাল হবে আমরা ওখান থেকে চলে আসব, কোনো অসুবিধা হবে না আপনাকে, আমরা এসেই সব কাজটা সামলিয়ে নেব। দু ভাই খুবই এফিসিয়েন্ট ছিলেন, ওরা যে কাজে যেতেন না সেই কাজটা নিজের 100% করে দিতেন। এইরকম আমার ভাইদের একটা এফিসিয়েন্সি ছিল, যার জন্য ওনাকে দুই ভাইকেই সবাই খুব লাইক করতো। একটা বলো মৃদুভাষী,
মিষ্টি কথা বলতো, সবার সঙ্গে মিলে মিশে যেত, বাচ্চাদেরকে খুব ভালোবাসতো। এরকম মানে খুব সফট হার্টেড আমার ভাই, দু ভাই। যখন কারসেবাতে যাওয়ার কথা হলো, বাবাকে কনভিন্স করলো যে বাবা আমরা যাব। বাবা বললেন যে দেখ, আমরা তো একটা মারওয়াড়ি ফ্যামিলি থেকে আছি, আমরা ওখানে তো কিছু টাকা পয়সা দিয়েও আমরা সাহায্য করতে পারি, জরুরি তো নেই কি আমরা নিজে ওখানে যাব। সে সময় বড় দাদা বাবাকে বলল যে বাবা, এটা আমাদের গলত ধারণা আছে, যদি এইরকমই সবাই ভেবে নিত তখন দেশ কি করে আজাদ হতো। এই যে আমরা ফ্রিডমটা পেয়েছি, কত লোকেরা বলিদান করেছে তখন এই ফ্রিডমটা পেয়েছি। এই রকমই আগে যে জন্মভূমিকে যদি আমরা মানে আজাদ করতে চাই, এটা যে রামের মন্দির আছে, রামের জন্মভূমি আছে, ওইটাকে যদি আমরা ওখানে আজাদ করতে চাই, ওখানে মন্দিরকে পুরো ভব্য মন্দিরকে যদি দেখতে চাই, তার জন্য আমাদেরকে ওখানে তন মন ধন তিনটে দিয়েই আমাদেরকে কাজ করতে হবে। এইটা খালি আমরা টাকা দিলে কাজটা শেষ হবে, এটা পসিবল নেই। তখন বাবা বললেন ঠিক আছে। বাবা খালি এটা বললেন যে দেখ, তোরা দুই ভাই যাচ্ছিস, ছোটটা একটু চঞ্চল আছে, তুই ওর খেয়াল রাখবি। আর ডেইলি একটা চিঠি, সে সময় পোস্টকার্ড আর অন্তর্দেশীর একটা জামানা ছিল, মোবাইল ছিল না, ফোনও ছিল না অতটা। তখন বাবা বললেন ডেইলি একটা চিঠি লিখবি, খালি এইটাই লিখে দেবি, না হলে যে আমরা ঠিক আছি, আমরা এখানে আছি, অতটাই লিখবি, বিশেষ মানে পুরো ভর্তি লেখার দরকার নেই। তো ভাই বললো ঠিক আছে। বড় দাদা অনেক ম্যাচিওর ছিল, বয়সের হিসেবে খুব ম্যাচিওর ছিল। বললো ঠিক আছে বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক মতন যাবো, আর সব কাজ করে আমরা তাড়াতাড়ি চলে আসবো। মা একটু দুঃখী ছিল যে ওরা চলে যাচ্ছে, এরকম দু ভাই চলে যাচ্ছে, মানে অতদিন থাকবে না বাড়িতে। আবার একটু মনে যে একটা ভয়ও ছিল যে কি জানি রাস্তাতে কি কষ্ট হবে, কেমন করে যাবে, কেমন করে এগোবে, ওই একটা ভয়টাও মানে মনে ছিল। তো ওই ভয়কে নিয়ে মাকে ওরা সব মানিয়ে নিল, ঠিক আছে। মা ওদেরকে যে বলে আমাদের ভিতরে মঙ্গল তিলক করে ওদেরকে বিজয়ী হওয়ার জন্য আশীর্বাদ করলেন। তারপরে ওরা 22 অক্টোবর বাড়ি থেকে বেরোলেন। ভাই ফোটার নেক্সট ডে ওরা অযোধ্যা যাত্রার জন্যে বেরিয়ে গেলেন। ওদের লগভগ মনে হচ্ছে 80 জনের ওদের বাহিনী ছিল। ওই বাহিনীতে যারা প্রমুখ ছিলেন, প্রমুখের পরে যাদের দায়িত্ব দেওয়া হয়, ওই দুই ভাইকেও যেমন 8টা লোকদের ওদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই 8 লোকের দায়িত্ব তোমার, এই 8 লোকের দায়িত্ব তোমার। এইরকম ওরা নিজের দায়িত্ব পালন করতে করতে ওরা যখন ট্রেনে উঠলেন, ওরা জানতে পারলেন যে বানারসে নামলেই, স্টেশনে নামলেই গ্রেফতার করে নিচ্ছে। বানারসে যদি কেউ একসঙ্গে নেমে যায় গ্রুপটা, ওদেরকে গ্রেফতার করে নেবে আর জেলে পাঠিয়ে দেবে, জেলে ঢুকিয়ে দেবে। তখন ওরা পুরো বাহিনীটা একটা নিশ্চয় করলো যে আমরা বানারস থেকে এক স্টেশন আগেই আমরা নেমে যাব, আর ওখান থেকে বানারসের রাস্তাটা যেটা আছে বাই রোড আমরা ওখানে গাড়ি ফাড়ি করে চলে যাব। এটা একটা ওদের সব নির্দিষ্ট হয়েছে। তারপরে ওরা বানারস পৌঁছে গেল। বানারস পৌঁছে যখন ওরা দেখলো যে আগেকার কোনো রাস্তাই খোলা নেই, বাই রোড তো আপনি হেঁটেও যেতে পারবেন না, গাড়ি তো দূরের কথা, রোডটা একদম ব্লক করে রেখে দেওয়া হয়েছে। পুরো মোটামুটি যে অযোধ্যার কাছাকাছির মানে 400-500 কিলোমিটারের যতটা একটা এরিয়া ছিল, পুরোটাকে ছাউনি মতন করে দেওয়া হয়েছে। অত আর্মি পুলিশ সব ওখানেই সব নামিয়ে দেওয়া হয়েছে। দুটো লোক যদি একসঙ্গে কেউ জেনারেল পিপল দেখা যাচ্ছে, ওদেরকে দেখলেই বাস যদি কিছু সন্দিগ্ধ হয় তখনই ওদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, কোনো জিজ্ঞাসা করছে না, কিছু করছে না। এই রকম অবস্থাতে ওরা একটা নির্ণয় করলো যে আমরা রাত্রিবেলা
ওই ক্ষেতের রাস্তা থেকে আমরা এগোবো, যাতে কারো নজরে না আসে, পুলিশের নজরে না আসে, অন্ধকারে আমরা এগিয়ে যাব। অযোধ্যার জন্যে পুরো হেঁটে হেঁটে রাস্তাটা পার করবে এরকম একটা নিশ্চয় করেছে। আর ওরা ওই রকমই হেঁটে পুরো রাস্তাটা পারও করেছে। একদম যাকে বলে যে 30শে অক্টোবর কারসেবার আহ্বান ছিল, সেদিন ওরা ওখানে পৌঁছে গেছে। এক্স্যাক্টলি 30 অক্টোবর দেবোত্থানী একাদশী হিন্দি তিথির অনুযায়ী ওরা ওখানে পৌঁছে গেছে। ওরা যখন ওখানে পৌঁছেছে তখন জানতে পেরেছেন যে কারসেবার আহ্বান হয়ে গেছে। সব কারসেবকদেরকে বলা হচ্ছে যে তোমরা জন্মভূমির দিকে এগিয়ে যাও। ওরাও নিজের বাহিনীর সঙ্গে এগিয়ে গেলেন। যখন ওরা ওখানে পৌঁছলেন তখন ওদের যাত্রাটা 4-5 প্রান্তের পিছনে ছিল। যেমন এরা বাঙ্গাল থেকে, এরা হয়তো অন্য অন্য প্রান্ত তাদের আগে ছিল, তো এরা 4-5 প্রান্তের পিছনে ছিলেন। আচানচুক দেখলেন খুব হাল্লা হচ্ছে, খুব মানে কিছু হচ্ছে, একটা হইচই চলছে। ওটার মধ্যে দেখলেন যে অশোকজি সিঙ্গল, ওনার মাথায় রক্ত বেরোচ্ছে আর পুলিশ ওনাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এটা দেখবার পরে সবার একটা আলাদাই উৎসাহ হয়ে গেল। মানে এই উৎসাহের ভিতরেই আমার দাদারা একদম আগে পৌঁছে গেলেন। দুই ভাই মানে বড় ছোট দাকে তো একদম ফটোই আছে যেটাতে দেখতে পাচ্ছেন যে একদম আগে আছে, ব্যারিকেড ধরে দাঁড়িয়ে আছে। পুলিশের সঙ্গে মনে হচ্ছে যে কথাবার্তা কিছু হচ্ছে। বড় দাদাও তার সঙ্গেই ছিল, অন্যান্য আরও লোক ছিল ওনার সঙ্গে। সেই সময় তো যখন ব্যারিকেডটা সব ভেঙে গেল, ব্যারিকেডটা ভাঙবার পরেই সঙ্গে সঙ্গে ছোট দাদা একদম মানে যাকে বলে দৌড়ে সব থেকে প্রথম ও গুম্বদে উঠেছে। ও গুম্বদে উঠে ওর কাছে একটা ছোট ভগবা ধ্বজ ছিল, ও ধ্বজটা ওখানে লাগিয়েছে আর ধ্বজ প্রণাম করেছে। ওখানে আবার দাঁড়িয়ে প্রার্থনা করেছে। প্রার্থনা করার পরে দেখা যাচ্ছে যে ওখানে সে সময়ও গুলি চার্জ করা হয়েছে, গুলি চালানো হচ্ছে। তখন বাকি লোকেরা বলল নিচে নেবে আসো, যা কাজ করার ছিল হয়ে গেছে, এবার চলো। ওরা সেদিন নেবে চলে এলেন। ওইটা যেটা নেবে চলে এলেন, সবাই খুব খুশি যে আমরা আজকে আমাদের কাজ যেটা দেওয়া হয়েছিল ওটা আমরা যে সংকল্প করে এসেছি ওই কাজটা আমরা করে দিয়েছি। এটার পরে ওরা তো খুব খুশি, কিন্তু নেক্সট ডে দেখছে যে মানে মিডিয়া, তখন মিডিয়ার নামে খালি ন্যাশনাল নিউজ আর ডিডি মেট্রো এই সবই ছিল। ওরা একদম বিপরীত দেখাচ্ছে। ওরা বলছে যে কোনো কারসেবা বলে কিছু হয়নি, ওখানে তো পুরো যেমন মুলায়ম সিং বলেছেন যে পরিন্দা भी पर नहीं मार सकता है, তো ওখানে একদম ওইটাই যথাস্থিতি একদম ঠিক মতন আছে। আর কোনো মিডিয়াতে কিছুই কথা হচ্ছে না যে কারসেবা হয়েছে। এটা নিয়ে তখন ওদের ভিতরে একটা স্বাভাবিক যে বলে কি রোষ হলো যে আমরা একটা কাজ করেছি, আমাদের কাজকে কেন মানে গলত বলছে, কেন মিথ্যে কথা বলছে ওরা। তখন আবার সংগঠন ফিক্স করলো যে মানে 2 নভেম্বর আবার কারসেবা হবে। আর এইবার যা কারসেবা হবে তাতে আমরা আমাদের হাতে না ঝান্ডি না ডান্ডি, আমরা খালি হাতে হাততালি করব আর রামধুন করতে করতে এগোবো। যখন এই কথাটা হয়েছে সবাই নিজের হিসেবে সেদিন সকালে উঠে নিজের কাজে লেগেছেন। আমার ছোটদা খুব ভালো গান করতো। সেদিন সকালে বলছেন যারা ওদের সঙ্গে ছিল, বললেন যে সকাল সকাল উঠেই একদম গানটা আরম্ভ করলো। সবাই শুয়ে আছে তখন গানটা আরম্ভ করলো। আর গানটা আরম্ভ করলো সব থেকে প্রথম যেটা ওর খুবই ফেভারিট ছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি। এই গানটা যখন করেছেন, গানটা করতে করতে সবাই উঠে পড়লেন। ওরা সবাই তখন উঠে আবার সূর্য স্নান করলেন। সূর্য স্নানের পরে 2 দাদাদেরকে একটা দর্জির দোকানে ওনার যে ফ্রেন্ড ছিলেন উনি দেখলেন, তো জিজ্ঞাসা করলেন কি করছো, তো বলছে ভগবা পট্টি সেলাই করवा रहे हैं।
তো ভগবা পাট্টি যখন সেলাই করিয়ে হাতে নিলেন তখন ওই ভগবা পাট্টির উপরে লিখলেন কাফন, নিজের হাত থেকে পেন থেকে লিখলেন কাফন। তো ওই ফ্রেন্ডটা জিজ্ঞাসা করছে যে এটা কি করছো, কেন ভগবা পাট্টি তখন চলছিল কিন্তু সব ভগবা পাট্টির উপরে জয় শ্রীরাম লেখা হতো। তো জয় শ্রীরাম লেখা ভগবা পাট্টি সবাই লাগাতেন মাথাতে, কিন্তু উনি সেদিন স্পেশালি ওই খালি পট্টি নিয়ে ওইটাতে দু ভাই লিখলেন কফন। কফন লিখে তখন ওরা জিজ্ঞাসা করলেন কেন এইটা কেন করছো ভাই? তো বলছেন যে মনে হচ্ছে যে রাম মন্দির বলিদান চাইছে। যদি বলছেন যে যদি বলিদান দেবার সময় হয় সব থেকে আগে আমরা দু ভাই থাকব, এটা বলে ওরা সবার সঙ্গে রামধুন করতে করতে আবার জন্মভূমির দিকে চললেন। তখন ওদেরকে পুলিশ আটকালো, যেখানে আটকালো ওখানে ওরা মাটিতে বসে গেলেন, রামধুন করছেন মাটিতে বসে বসে। আচানচুক দেখছেন যে অশ্রু গ্যাসের গোলাটা, টিয়ার গ্যাসটা যেটা ওটা ছেড়ে দিয়েছে। ওটা ছাড়বার সঙ্গে সঙ্গেই লাঠি চার্জ আরম্ভ হয়ে গেছে। লাঠি চার্জের পরে যখন ওরা একটু মানে বলে না যে ভাগদৌড় হয়েছে, ওখানে আফরাতাফরি হয়েছে, তখন দেখছেন যে কিছু লোকেরা নিচে পড়ে যাচ্ছে, ওদের রক্ত বেরোচ্ছে। তখন ওরা বুঝতে পারলো যে এখানে গুলিও চলছে। ওই গুলি চলবার সময় তখন ওরা সবাই যেখানে যে আশ্রয় পেল ওরা ওখানে আশ্রয় নিয়েছেন। ওই আশ্রয়টা আমার দুই দাদারাও একসঙ্গে ছিলেন, ওরা একটা পাশের বাড়িতেই আশ্রয় নিয়েছেন। তারপরে যখন ওই গেটটা বন্ধ ছিল, বাইরে থেকে জলের জন্য কেউ বলছে, কেউ মানে মনে হচ্ছে জেসে कोई करहा रहा है, कोई कार सेवक है, जरूरत वाला है, এরকম ছোট দাদার মনে হলো যে মনে হচ্ছে কোনো কার সেবক আছে, তো আমাদেরকে ওর মদত করার দরকার আছে, আমরা ওর মদত করব, এর জন্য গেটটা খুলেছে। গেটটা খুলবার সঙ্গে সঙ্গেই তাকে টেনে বার করে নেওয়া হয়েছে। টেনে বার করার পরে ওকে ওখানেই ওর চেস্টে দুটো গুলি মারা হয়েছে। ওখানেই পড়ে গেল। ও যখন পড়ে গেল ওকে টেনে নিয়ে যাচ্ছে, তখন বড় দাদা সামনে এলো, বলে আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন বড় দাদাকেও জমিনে ফেলে ওর মাথাতে একদম কি বলবো মানে এখানে 0 পয়েন্টে এখান থেকে গুলি করা হয়েছে ওকে। ও ওখানে পড়ে গেছে। ও এইভাবে দুই ভাইয়ের ওখানে বলিদান হয়ে গেছে। এই ঘটনাটা 2 নভেম্বর 1990। তখন ওখানে সমাজবাদী পার্টির মুলায়ম সিং তখন ওখানে মুখ্যমন্ত্রী ছিল। 2 নভেম্বর 1990 আমরা যখন 22শে জানুয়ারির কথা বলছি 2024, একটা দীর্ঘ সময়, একটা ভাবমেদুর এই পরিস্থিতির মধ্যে দিয়ে গত এত বছরের আন্দোলন, গত এত বছরের অধ্যাবসায় চলেছে, কিন্তু যেটা আমরা এতক্ষণ ধরে শুনলাম সেখানে রামধুন একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং শুধু সেই দিন নয়, শত শত বছর ধরে ভারতবর্ষের ইতিহাসে রামধুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মানুষকে এক জায়গায় রাখবার, একসঙ্গে রাখবার এবং পুরো ভারতবর্ষকে ভারতবর্ষের পরিচিতি দেবার। বিভবেন্দ্রবাবু, রামধুন অবশ্যই এরপরে আমাদের
मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजिर बिहारी मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजिर बिहारी दीन दयाल बिरद संहारी दीन दयाल बिरद संहारी हरहु नाथ मम संकट भारी हरहु नाथ मम संकट भारी अब प्रभु कृपा करहु जहि भाती अब प्रभु कृपा करहु जहि भाती सबत जी भजन करो दिन राति सबत जी भजन करो दिन राति मंगलेर आधार अमंगल हरणकारी दशरथेर अंगिनाय बिहारकारी राम আমাকে কৃপা করুন হে দীন দয়াল পরম কৃপাল তোমার পণ রক্ষা করো আমাকে মহা সংকট হতে পার করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মুনিজন মনোহর মূরতি সুন্দর পরম সুখ কর সুন্দর ধাম হে মুনিজন মনোহর মূরতি সুন্দর পরম সুখ কর সুন্দর ধাম হে মুনিজন মনোহর উজল জলদ জাল সুন্দর সুরসাল উজল জলদ জাল সুন্দর সুরসাল জ্যোতি নির্মল নয়নাভিরাম হে মুনিজন মনোহর মূরতি সুন্দর পরম সুখ কর সুন্দর ঠাম হে মুনিজন মনোহর মণিময় কত দুতি দীপ্ত নখরে রাজে মত্ত মধুপ কত ধায় পদ সরসিজে সুললিত গুঞ্জন বিগলিত প্রাণ মন সুললিত গুঞ্জন বিগলিত প্রাণ মন করতি পলায়ন দুর্জন কাম হে মুনিজন মনোহর মূরতি সুন্দর পরম সুখ কর সুন্দর ঠাম হে মুনিজন মনোহর রামধুন নাকি বাংলায় হয় না, এরকম একটা অদ্ভুত পরিবেশের মধ্যে আমরা বাস করি। এখান থেকে বেরিয়ে আসার কি রাস্তা আমি জানি না, কিন্তু যাই হোক, আমি সঙ্গীতার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যে
স্মৃতিচারণা পূর্ণিমার কাছ থেকে শুনলাম পরিবারের দুজনকে নির্দেশ দেওয়া বা আদেশ দেওয়া হচ্ছিল না বা অনুমতি দেওয়া হচ্ছিল না বলা যেতে পারে। তা আপনি যেরকম পালিয়ে ট্রেনে উঠেছিলেন তার পরবর্তী কালের প্রতিক্রিয়া কি ছিল সংগঠনের? এবং তো আমি যাইনি আর কি, মানে আগেরটায় গিয়েছিলাম 3 বিঘা আন্দোলন তার আগেই হয়েছে, জুন মাসেই হয়েছে 92-তে। তারপরে কনফারেন্স হলো আমাদের একটা, সেটা হয়েছে রাষ্ট্রীয় অধিবেশন হলো কানপুরে, ওখান থেকেও অযোধ্যা আমরা গিয়েছিলাম। সেই জন্য আমারও অনুমতি ছিল না, তার মানে 15-20 দিনের পরেই আবার অযোধ্যা। তো দিদিরই মানে চান্স এসেছিল সেবার, বলে তুমি যাবে না। সেই যে আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লেন তার পরের প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া মানে কিছু জানি না তো, কোনো যোগাযোগ তো সেরকম ছিল না, মানে মাধ্যমও ছিল না সেরকম। তো আমরা তো বেরিয়ে পড়েছি, আমার তো কিছুই পোশাক ছিল না, একটাই পোশাক ছিল। আর তখন তো চট করে কেউ কিছু পয়সাও বেশি করে তো কেউ রাখতেনও না, আর শুধু টিকিটটাই কাটা হয়েছে। আমরা কিন্তু একটা ঠিক যে আমরা কিন্তু এই যে আন্দোলন করেছি সবাই কিন্তু টিকিট কেটেই করেছি। যেমন একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা উঠলাম আর চলে গেলাম, দেশপ্রেমটা আমাদের সবসময় বজায় থাকতো আমাদের সংগঠনের দিক থেকেও। তো প্রতিক্রিয়া বলতে তো আমি ওখানে গিয়ে পৌঁছে যেটা হয়েছিল, কষ্ট তো ছিলই, কিন্তু মানে একটা ছটপটানিও ছিল যে এইটার চলতে দেওয়া যায় না, এভাবে একটা এর ফয়সলা করতেই হবে। তো ওই ঘটনাটা কি বলবো যে সেদিনের ঘটনাটা? না, আমি এই সাধারণ প্রতিক্রিয়াটাই পারিবারিকভাবে এবং সাংগঠনিকভাবে পারিবারিক আর তখন আর কিছু প্রতিক্রিয়াটা তো আমরা জানতে পারি ফিরে আসার পর। তা ফিরে আসার পর তো দারুণ ওয়েলকাম, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তখন তো তাদের কষ্টটা ছিলই, সেটা তো শুনেইছি। মানে প্রত্যেক দিন তার কষ্ট, এরকম কষ্টে বলছে যে রামকুমার শরৎ কুমার কোঠারিও এরমভাবে গেছে, আমারও 2 মেয়ে বোধহয় চলে যাবে, মার মধ্যে এই যন্ত্রণা তো ছিলই, মানে আমরা যতদিন না ফিরে আসছি। ঠিক। পিন্টু বাবু, আপনি 92-তেও গিয়েছিলেন? আমি 2বার গেছিলাম। 2বারই 92-তেও ছিলেন। নানা রকমের কথা বলা হয় 92 সালের 6 তারিখের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু আপনার কি কোথাও মনে হয় কোনোদিন যে সেই সময় সেই ঘটনা যদি না ঘটতো তাহলে ভারতবর্ষের এই, আমি যেটা বলছিলাম যে গতি পরিবর্তনের এই ঘটনাটা যে ঘটতোই না, নিজেকে, নিজের দেশকে ছোট ভাবা, নিজের সংস্কৃতিকে ছোট ভাবা, নিজের ইতিহাসকে ছোট ভাবা, নিজের ঐতিহ্যকে ছোট ভাবা, এইখান থেকে বেরিয়ে এসে সব কিছুর মধ্যে একটা গৌরব অনুভব করার যে গতি পরিবর্তন, সেটা কি সেই 92-এর 6 ডিসেম্বর না হলে ঘটতো না? কারণ আমরা বরাবরই ছোটো কাল থেকে মা বাবা ঠাকুরদা ঠাকুমা এবং ছোট থেকে আমরা পরম পুরুষ রামচন্দ্রের কথা আমরা শুনে এসেছি। উনি আমাদের আরাধ্য দেবতা, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, বিশেষ করে আমার বিশ্বাস সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা ওনাকে পরম পুরুষ এবং আরাধ্য দেবতা বলে জানে। সেই সুবাদে আমরা দেখলাম যে শুনেছি যে অযোধ্যাতে ওনার এরকম ভাঙা ঘরে উনি থাকতেন নিচে। তো যখন আমাদের আরাধ্য দেবতা, তাহলে এবার যাই, তবে নিজেদের টাকা পয়সা জোগাড় করে আমরা অযোধ্যাতে যাই। তবে সত্যিকারের কথা বলতে যে পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়েছে, যারা দেখেনি চোখে তারা বিশ্বাস করবে না। এটা বলবো, এটা পৃথিবীর সবচেয়ে বড় আন্দোলন। এর উপরে কোনো আন্দোলন হয়েছে বলে আমার মনে হয় না। অনেকে অনেক বলে যেটাই আমাদের বড় আন্দোলন, খাদ্য আন্দোলন, এই আন্দোলন সেই আন্দোলন হয়েছে, কিন্তু আমার মনে হয় এই আন্দোলন না হলে ভারতবর্ষ আর এই জায়গায় আসতো না, সনাতন ধর্মের উপরে অস্তিত্ব থাকতো না, সনাতন ধর্ম শেষ করে দেওয়া মানে পরিকল্পনা নিয়েছিল। একদম, এটা একটা এত গুরুত্বপূর্ণ একটা গবেষণার বিষয়, সে গবেষণা তো যারা করছেন তারা করবেন। আমি এই পর্যায়ের আমাদের আড্ডার আলোচনা শ্যামলবাবুকে দিয়ে শেষ করবে এবং সবার শেষে ছোট্ট একটি রামধন। শ্যামলবাবু, এই কথাটাই যে গতির পরিবর্তনটা কি ঘটতো যদি এই আন্দোলন না ঘটতো? গতির পরিবর্তনটা ঘটবেই, এটাই ছিল, ওটা হচ্ছে একটা উপলক্ষ। এই কারণেই এই আন্দোলনটা কিন্তু মানুষের মনে যে 86 সাল থেকে শুরু হয়েছে তা নয়, এটা শুরু অনেক আগে, অর্থাৎ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখন প্রতিষ্ঠিত হয় 1925 সালে, তখন কিন্তু একটা পরিকল্পনা মাথার মধ্যে চলছিল। যেমন বিবেকানন্দ রক, কন্যাকুমারীতে অনেক বাধা বিপত্তির মধ্যেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের তৈরি এই করেছিল। পর্যায়ের একদম আপনি 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 আপনার যে ভাবনা, সেই ভাবনা সঠিকভাবে দর্শকদের সামনে রেখেছেন, এবং আমরাও এটা দর্শকদের সামনে ঠিক রাখবার চেষ্টা করছিলাম যে কি, কেন এবং অভিজ্ঞতাটা কি, ইতিহাসটা কি, কারা রয়েছেন পিছনে সৈনিক হিসাবে। আজকের এই পর্যায়ের আড্ডাটা শেষ করব, কিন্তু শেষ করার আগে অবশ্যই রামধুন ছাড়া তো শেষ হতে পারে না। তাই धर्म स्थापन तत्पर राम, धर्म स्थापन तत्पर राम, भक्ति परायण मुक्तिदराम, भक्ति परायण मुक्तिदराम, सर्वचराचर पालक राम, सर्वचराचर पालक राम, सर्वभवामय बारक राम, सर्वभवामय बारक राम, वैकुंठालय संस्थित राम, वैकुंठालय संस्थित राम, नित्यानंद पद स्थित राम, नित्यानंद पद स्थित राम, राम राम जय राजा राम, राम राम जय राजा राम, राम राम जय सीताराम, राम राम जय सीताराम, भय हर मंगल दशरथ राम, भय हर मंगल दशरथ राम, जय जय मंगल सीताराम, जय जय मंगल सीताराम, मंगल कर जय मंगल राम, मंगल कर जय मंगल राम, संगत शुभ विभवोदय राम, संगत शुभ विभवोदय राम, आनंदामृत वर्षक राम, आनंदामृत वर्षक राम, आश्रित वात्सल जय जय राम, आश्रित वात्सल जय जय राम, रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, पतित पावन सीताराम, पतित